ভেসেলের মধ্যে দেখো একটা আছে কন্ডাক্টিং ভেসেল, কন্ডাক্টিং ভেসেল অর ডিস্ট্রিবিউটিং ভেসেল, একই কাজ করে এরা। কন্ডাক্টিং ভেসেল, ডিস্ট্রিবিউটিং ভেসেল অর ডিস্ট্রিবিউটিং ভেসেল দেবে। এটা কি লার্জ আর্টারিজ গুলো, যেমন অ্যাওর্টা, সাবক্লেভিয়ান আর্টারি, ক্যারোটিড আর্টারি, এই আর্টারি গুলো যেগুলো ব্লাড হার্ট থেকে নিয়ে হোল বডিতে ডিস্ট্রিবিউট করে। তারপরে আসবে এখানে দেখো রেজিস্ট্যান্স ভেসেল। রেজিস্ট্যান্স ভেসেল কোনগুলো? which exerts peripheral resistance, the vessels which exerts peripheral resistance। এগুলোর মধ্যে কি থাকবে? এখন নাম পড়ো, তারপরে ছবি দেখবে। মেটা আর্টারিয়াল, এই কোশ্চেনটা আমরা কিন্তু একদম ইনভেরিয়েবলি জিজ্ঞেস করি এভরি অল্টারনেট স্টুডেন্টকে, যে হোয়াট আর দ্য রেজিস্ট্যান্স ভেসেল অর নেম দ্য রেজিস্ট্যান্স ভেসেল। লিখে রাখো এই রেজিস্ট্যান্স ভেসেলস গুলো হচ্ছে মেটা আর্টারিওল, আর্টারিওল, মেটা আর্টারিওল, আগে আর্টারিওল দাও, আর্টারিওল, মেটা আর্টারিওল এন্ড প্রিক্যাপিলারি স্ফিংটার। হ্যাঁ, প্রিক্যাপিলারি স্ফিংটার, এই তিনটা ভেসেলস they give peripheral resistance, they exert peripheral resistance। তারপরে এক্সচেঞ্জ ভেসেল, এক্সচেঞ্জ ভেসেল কোনগুলো? ক্যাপিলারিজ। এখানে দেখো ছবি দেখো যে ক্যাপিলারিজ যেখানে, সেখানে তারা এক্সচেঞ্জ হয়। তার মানে আর্টারিয়াল এন্ড এন্ড ভেনাস এন্ড কমিউনিকেট যেখানে করে, সেখানে ক্যাপিলারি বেড থাকে। ক্যাপিলারি বেডে এসে আর্টারিয়াল এন্ড কমিউনিকেট উইথ দ্য ভেনাস এন্ড, এখানটায় এক্সচেঞ্জ হয়, ফ্লুইড এক্সচেঞ্জ, ফ্লুইড নট অনলি ফ্লুইড, গ্যাস, এভরিথিং এক্সচেঞ্জ ইজ দেয়ার। তারপরে কি হবে? ক্যাপাসিটেন্স ভেসেল। ক্যাপাসিটেন্স ভেসেল কোনগুলো? ভেইনস। হ্যাঁ, ভেইনস, লার্জ ভেইন, স্মল ভেইন, সব ভেইনস গুলো ক্যাপাসিটেন্স ভেসেল হিসেবে কাজ করে। দে অ্যাকোমোডেট ব্লাড। ক্যাপাসিটেন্স ভেসেলস এর কাজ হচ্ছে দে অ্যাকোমোডেট ব্লাড, ব্লাড গুলোকে তারা কন্টেইন করে। এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেলস। বললে আমরা এই কটা আর্টারি বা ভেসেলস এর নাম বলবো। এটা আমরা ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট অফ ক্লাসিফিকেশন। অ্যানাটমিক্যাল অ্যাসপেক্ট তো অন্যরকম হয়তো করবে, ওটা ওটা এখানে বলা যাবে না। এখানে বলতে হলে এই ফাংশনালি ক্লাসিফিকেশনকে আর্টারি আর ভেসেলস কে যেভাবে আমরা ক্লাসিফাই করি। একটা ডিস্ট্রিবিউট এখানে এক্সাম্পলি ভেনাস আর আর্টারি গুলো যে ম্যাডাম শান্ট ভেসেল করে, এটার কথা এখানে আমরা বলতে পারবো না ম্যাডাম। ক্যাপিলারি বাদ দিয়ে শুধু ভেইন আর আর্টারি যেখানে ভেসেল তৈরি করে একসাথে, শান্ট ভেসেল, এটা ম্যাডাম আমরা এখানে বলবো না। না, শান্টেড ভেসেল এখানে আমরা, কারণ শান্টেড তো যে জিনিসটা ওটা কি মানে প্রত্যেক ফিজিওলজিক্যাল পার্টে থাকে না ম্যাডাম, শান্টটা স্পেশাল কয়েকটা রিজিয়নে থাকে। ওগুলো কিন্তু অ্যানাটমিতে আবার খুব ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে আমি একদম মুখস্থ করে ফেলছিলাম কোন কোন জায়গায় শান্টেড ব্লাড যাচ্ছে। কতগুলো জায়গা থাকে? 7-8টা বোধহয়, তাই না? তো ওগুলো তো নরমালি প্রত্যেকটা জায়গায় ক্যাপিলারি যেখানে আছে, ক্যাপিলারি বেড, সবখানে কি শান্টেড ব্লাড থাকে? না ম্যাডাম, ক্যাপিলারি থাকলে তো ওখানে থাকবে। হ্যাঁ, থাকে না, সব জায়গায় থাকে না। যে কয়েকটা জায়গায় থাকে ওই কয়েকটা আলাদাভাবে তোমরা, আমরা এখানে শুধু শান্টেড আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল ভেসেলস, ওই শান্টেড ব্লাডটাই আমরা এখানে উল্লেখ করি। বাকি যে অন্যান্য জায়গায় যেগুলো আছে লিভারে বা আরো যে জায়গাগুলোতে, ওগুলোতে আমরা ফিজিওলজিক্যালি আমরা ওখানে যাই না, অ্যানাটমিক্যাল ওরা করাবে। ওকে ম্যাম। আচ্ছা,
তাহলে যে ক্লাসিফিকেশনটা কন্ডাক্টিং বা ডিস্ট্রিবিউটিং, দে ডিস্ট্রিবিউট অর propel blood from the heart. Then আসো resistance vessel which exerts resistance to the circulatory system. Capillary are the exchange vessel and capacitance vessel. These are the veins and they accommodate blood. এটা ব্লাড রিজার্ভার হিসেবে কাকে বলা হয়? ভেইনস কে ভেইনস। হ্যাঁ, আরেকটা আছে লাংস, লাংসও রিজার্ভার হিসেবে কাজ করে। আর সিস্টেমিক সার্কুলেশনে ভেইনস। স্প্লিন। হ্যাঁ, এবার বলো কি? ফারহানা ম্যাম আমাদেরকে উইন্ড ক্যাসেল ভেসেল নামে একটা ভেসেল দিয়েছিল, ওইটাই কি কন্ডাক্টিং ভেসেল? হ্যাঁ, উইন্ড ক্যাসেল ভেসেল, কন্ডাক্টিং ভেসেল, ইয়ে তারপরে ডিস্ট্রিবিউটিং ভেসেল, একই জিনিস। ওকে ম্যাম, থ্যাংক ইউ। উইন্ড ক্যাসেল ভেসেলের মধ্যে দেখবা বলা হচ্ছে যে কন্ডাক্টিং ভেসেল আর ডিস্ট্রিবিউটিং ভেসেল। তারপরে আসো যে মাইক্রো সার্কুলেটরি ইউনিট, এটা আমরা কিন্তু জিজ্ঞেস করি, আঁকতেও দেয়া হয়। হ্যাঁ, হোয়াট ইজ মাইক্রো সার্কুলেটরি ইউনিট বলে যে ড্র অ্যান্ড লেবেল মাইক্রো সার্কুলেটরি ইউনিট। তাহলে এটাও দিতে পারো, ওটাও দিতে পারো। হ্যাঁ, দেখো এখানে ক্যাপিলারি বেড যে জায়গাটা তৈরি করে সেটা ফাংশন কি? এই মাইক্রো সার্কুলেটরি ইউনিটের ফাংশন কি? Transport oxygen and nutrients to the tissues and excrete the carbon dioxide and waste products from the tissues. Yes. মানে পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ফাংশনটা সেটা এক্সিকিউট হয় ইন দিস মাইক্রো সার্কুলেশন। জি ম্যাডাম, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, ম্যাডাম এখন কিছু শুনতে পাচ্ছি না। কেন কল দিবি? আচ্ছা, যেটা মাইক্রো সার্কুলেটরি ইউনিট, এটার মেইন ফাংশন যেটা, সেটা পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ফাংশনটা। তার মানে কার্ডিওভাস্কুলার ফাংশন কি? আমাদেরকে প্রত্যেকটা টিপ অফ দা ফিঙ্গার পর্যন্ত ব্লাড সাপ্লাই করা এন্ড নিউট্রিশন সাপ্লাই করা, নিউট্রিশন এন্ড ব্লাড সাপ্লাই করা। তাহলে এই মাইক্রো সার্কুলেটরি ইউনিট কি দিয়ে তৈরি? এটা তৈরি হচ্ছে ক্যাপিলারি ফর্ম করছে। ক্যাপিলারি ফর্ম করছে কি দিয়ে? এই দেখো, আর্টারিওলের যে একদম এন্ড অফ দা আর্টারিওল, আর্টারিওল এন্ড আর এদিকে ভেনাস এন্ড। ইন্ডিকেটর এখানে দেখো, আর্টারিওল, আর্টারিওল আর এদিকে ভেনিউল। তার মানে একদম last or terminal portion of the arterial system and venial system. Venular system and arterial system terminal portion এ কি হয়? They join each other এবং form capillary bed. এই যে ক্যাপিলারি বেড তৈরি করছে, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্ট এন্ড গ্যাসেস। গ্যাস, ইলেকট্রোলাইট। আমাদের নিউট্রিয়েন্ট বলতে আমরা কত রকম নিউট্রিয়েন্ট হয়? একটা হচ্ছে গ্যাসেস নিউট্রিশন, আরেকটা হচ্ছে ফুড নিউট্রিশন, আরেকটা হচ্ছে মাইক্রো মাইক্রো এলিমেন্ট, যেগুলো যেমন ইলেকট্রোলাইট, এগুলো এক্সচেঞ্জ হয়। এই সবগুলো এক্সচেঞ্জ হচ্ছে মাইক্রো সার্কুলেটরি ইউনিট।
তাহলে এটা কি কি পার্টস থাকবে? আর্টারিওল থাকবে, আর্টারিওল থেকে ডাইরেক্ট যে ভেসেলসটা যাবে দ্যাট ইজ মেটা আর্টারিওল, এন্ড ক্যাপিলারির আগে যে ইয়েটা থাকবে পোর্শনটা দ্যাট ইজ প্রি ক্যাপিলারি sphincter. Then vein part of vein started, venule and large vein এ চলে যাবে। এই হচ্ছে মাইক্রো সার্কুলেটরি ইউনিট। এটা বললে এই ছবিটা আঁকতে হবে, এটা গাইডে নেই আছে। আর এইটা বোধহয় শেল কাটে আছে এরকম। তো যেটাই খুশি তুমি যেখান থেকে নাও এটা আঁকাটা শিখবে। এবার এই যে ক্যাপিলারি বেডে এক্সচেঞ্জটা হচ্ছে, ওই ছবিটা ছবিটা দেখো, ক্যাপিলারি এন্ডে যে এক্সচেঞ্জ হচ্ছে এখানটায় 4টা প্রেসার কাজ করে। অলরেডি তোমরা জানো, কিন্তু 4 প্রেসার contribute to the exchange of fluid. One is hydrostatic pressure, 2 hydrostatic pressure, and 2 colloidal osmotic pressure. Colloidal osmotic pressure এর ফাংশন কি? Anyone? fluid exchange to function. ফ্লুইড ধরে রাখা। নাম কি? আচ্ছা, যারা এখনো আসে নাই যারা আসছে দেখো তো। Zara Sabir, are you here? আচ্ছা, ঠিক আছে। তাহলে অন্য কেউ বলো, কলোইডাল অসমোটিক প্রেসারের ইয়ে বলো, ফাংশন অফ কলোইডাল অসমোটিক প্রেসার। ম্যাডাম এটা ফ্লুইডকে ধরে রাখতে সাহায্য করে, রিটেইন করতে করে রাখে। রিটেইন করে রাখে। যেখানটায় থাকবে ফ্লুইড ধরে রাখবে কোথায়? যেখানে থাকবে, হ্যাঁ, যেখানে এই কলোইডাল অসমোটিক প্রেসার তৈরি করে যে সাবস্টেন্স গুলো, সেই অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল যেটা, হ্যাঁ, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল যে অসমোটিক কলোইডাল অসমোটিক এক্সার্টস করে, এরকম সাবস্টেন্স গুলো যেখানে থাকবে সেখানে সে ফ্লুইড ধরে রাখার চেষ্টা করবে। তাহলে প্লাজমা কলোইডাল অসমোটিক প্রেসার কি করবে? ফ্লুইডটা প্লাজমার মধ্যে রাখার চেষ্টা করবে। It attract fluid in the plasma. And interstitial colloidal osmotic pressure, it attract fluid in the interstitium. তাহলে এই দুটো প্রেসার and plus capillary hydrostatic pressure and interstitial fluid pressure. Capillary hydrostatic pressure and interstitial fluid pressure. এই 4টা প্রেসার কি করবে? এক্সচেঞ্জ অফ পার্টিসিপেট ইন এক্সচেঞ্জ অফ ফ্লুইড। তাহলে কোনটা কি কাজ করবে? ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা, ইট পুশেস অর ইট কি করবে? গিভ প্রেসার টু অপোজিট সাইড। কলোইডাল অসমোটিক প্রেসার টুয়ার্ডস দেবে, মানে যে সে যেখানে থাকছে টুয়ার্ডস প্রেসারটা ক্রিয়েট করবে, এন্ড ক্যাপিলারি প্রেসার অপোজিট ডিরেকশনে প্রেসার দেবে। তার মানে এই দেখো ছবিতে, কলোইডাল অসমোটিক প্রেসার যেখানে আছে ক্যাপিলারি থেকে ইন্টারস্টিশিয়ামে, গিভিং প্রেসার টু ইন্টারস্টিশিয়াম, এন্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেসার যেটা, সেটা ঠিক অপোজিট ডিরেকশনে দিচ্ছে। ইট পুশেস ফ্লুইড টু দ্য ক্যাপিলারি। ইন দ্য সেম ওয়ে, colloidal osmotic pressure, it
retain fluid in the capillary, and interstitial fluid colloidal osmotic pressure, it retain fluid in the interstitium. তারপরে ক্যালকুলেশনটা এখন আমরা যদি এই এক্সচেঞ্জটা দেখতে চাই, যে চারটা বললাম, তাহলে দেখো ক্যাপিলারি দুটো এন বলে দিলাম, ওয়ান ইজ আর্টারিয়াল এন্ড অ্যানাদার ওয়ান ইজ ভেনাস এন্ড। তাহলে আর্টারিয়াল এন্ডে কি হবে, forces at the arterial end of the capillary cause movement through the capillary membrane. এগুলো এই চারটা প্রেসার আগেই বললাম। তাহলে এখানে আসো দেখো, প্রথম কি হবে, forces tending to move outwards, মানে from the capillary to interstitium। কি কি ফোর্স কাজ করবে, ক্যাপিলারি প্রেসার, দ্যাট ইজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ দ্য ক্যাপিলারি। আমাদের ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকে হচ্ছে 30। আর নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেসার, এটা কি করবে, এটাও কোন দিকে নেবে, টুয়ার্ড আউটওয়ার্ডস ফোর্স। এটা নরমালি তো হওয়ার কথা কি, টুয়ার্ডস ক্যাপিলারি হওয়ার কথা না, বাট as it is negative pressure, নেগেটিভ হওয়ার কারণে, হ্যাঁ নেগেটিভ হওয়ার কারণে এটা জাস্ট অপোজিট বিহেভ করবে। তার মানে instead of pushing pressure into the capillary, it exerts pressure into the interstitium, তাহলে outwards force হিসাবে কাজ করবে। and interstitial colloidal osmotic pressure, it try to retain the fluid, so the total outwards force is 41। এটাও জিজ্ঞেস করা হয় এবং কোশ্চেন দেয়া হয়। তারপরে forces tending to move fluid inwards, inwards কোনগুলো, colloidal osmotic pressure which is 28, এটাই শুধু রিটেন করার চেষ্টা করবে। তাহলে সামেশন যদি আমরা দেখি যে ক্যালকুলেশন করে কি হলো, outwards force 41 and inwards force 28, so net forces is 13, and this 13 pressure causes filtration at the arterial end. So remember this, in the arterial end, the fluid pressure causes filtration. So in arterial end always there is filtration in normal, in physiology, but যখন আমরা পরে পড়বা, পরবর্তীতে গিয়ে তোমরা পড়বা প্যাথোলজি বা মেডিসিনে যখন পড়বে, তখন দেখবে যে এই প্রেসারটা বেড়ে গেলে কি হচ্ছে, কখন ইডিমা হচ্ছে, কখন ডিহাইড্রেশন হচ্ছে, এগুলো তোমরা পরবর্তী যখন যাবে ওগুলো পড়বে। বেসিক জিনিস এটা আমাদের এখানে এটা জেনে যেতে হবে যে এখানে চারটা ফোর্স কাজ করছে। আর্টারিয়াল এন্ডে the outwards force is more, so the arterial end acts as filtration, and venous end এবার আসো। এখন দেখো reabsorption in the venous end হয়, কিভাবে হয়, এখানে inwards ফোর্সটা বেশি, তাহলে forces tending to move fluid inwards, this 28 millimeter of mercury, যেটা আমরা জানি যে colloidal osmotic pressure, and forces tending to move fluid outwards, 10 হচ্ছে venous end এ hydrostatic pressure কম, তারা ওখানে কত, instead of 30 it is 10, negative interstitial fluid pressure 3, and interstitial fluid colloidal osmotic pressure 8, এই টোটাল হলো 21, and summation is 7 is inwards force. So always fluid reabsorb in the venous end. So venous end, the fluid is reabsorbed into the venous system and enter into the heart as venous return. আর এখানে arterial end filtration, fluid exchange and gases exchange, and the fluid filtrate in the arterial end. সুতরাং
আমরা দেখলাম যে ভেনাসেনটা ফিল্ট্রেশন হয়। রিমেম্বার দিস, অলওয়েজ রিমেম্বার দিস, যে ভেনাসেন ফিল্ট্রেশন হচ্ছে এবং সরি ভুল বললাম, রিঅ্যাবসর্পশন হ্যাঁ ভেনাসেন রিঅ্যাবজর্পশন হচ্ছে এবং আর্টারিয়ালের ফিল্ট্রেশন। আচ্ছা, এই তো ছিল তোমাদের কোশ্চেন নাকি? আর কিছু আছে দেখি এখানে? এই যে এখানে দেখি ছবিটা দেখো, এটা কি? এই দেখো আর্টারিয়াল এন্ডে সব ফ্লুইড এবং সোডিয়াম বা ইলেকট্রোলাইট যেগুলো সেগুলো সব আর্টারিয়াল এন্ডে আসছে, আর ভেনাস এন্ডে ব্যাক করছে। তারপরে আরেকটা ছবি ছিল না, দেখি সেল কমিউনিকেশন এদিকে, তারপরে আর তো নাই না? এবার বলো, এখানে কিছু জানার আছে? হুম, তাহলে আমি আরেকটা জিনিস বলে দেই, এটা খুবই জিজ্ঞেস করা হয় এবং কোশ্চেন আসে। আমি কিন্তু যেই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোশ্চেন আসে, যেগুলো থেকে আমরা জিজ্ঞেস করি বেশি বেশি, তার মানে এই না বাকিগুলো জিজ্ঞেস করা হয় না। ফ্রিকুয়েন্টলি যেগুলো যেগুলো আমাদের খুব পছন্দের কোশ্চেন, পেড কোশ্চেন, যে জিনিসগুলো যেগুলো আমরা কিছু কোশ্চেন থাকে আমরা রেগুলার জিজ্ঞেস করি এবং রেগুলার দেওয়া হয়, দেখা যায় যে কোশ্চেন দেওয়া হয়, সেগুলোই আমি ডিসকাস করে যাচ্ছি। তার মানে এইটুকু পড়লেই হবে না, বাকি বইটাও পড়তে হবে একদম। তোমাদের কটা আইটেম হয়েছে? ম্যাডাম এই ব্যাচে দুইটা। এই ব্যাচে দুইটা। D batch আর also 2. বাকি ম্যাম বি ব্যাচেও দুইটা হয়েছে। এই ব্যাচেও দুইটা। বি ব্যাচের দুটা। সিডি Ma'am, D batch also 2 items. ম্যাডাম সি and ব্যাচেও C দুইটা batch. হয়েছে। What about C batch? ম্যাডাম সি ব্যাচেও সব ব্যাচে দুইটা দুটো হয়েছে। আইটেম হয়েছে ম্যাডাম। ও, সব ব্যাচেই দুটো করে আইটেম হয়ে গেছে, তা তো অনেকটা এগিয়ে গেছো। এখন আইটেম কোনটা কোনটা হয়েছে? Ma'am, CVS Item item 1 1 and and 2. 1 2 কার্ডিওভাস্কুলারে Yes, yes ma'am. ম্যাডাম। 1 2। আমার আচ্ছা, এটা যেটা ইয়ে একটা করে আইটেমের যেটা বলছো, এটা কি সবার একই মত? ওয়ান আইটেম ইন এ উইক, everyone wants that, or someone differ from the opinion? ম্যাডাম এভরিওয়ান ওয়ান্টস দ্যাট। ম্যাক্সিমাম ম্যাডাম। Everyone wants that. Okay. Yeah. Membrane transport. এখানটায় জিনিসটা কিন্তু সহজ, তারপরেও কেন যেন ভুল করে ফেলো। হ্যাঁ, তাহলে মেমব্রেন ট্রান্সপোর্ট কি? Substance move into and out of the cell through several different processes called membrane transport. মানে membrane transport are the process through which different substances enter and comes out from the cell, and these are primarily divided into active and passive. Active
কেন অ্যাক্টিভ বলা হচ্ছে? ইট রিকোয়ার এনার্জি। এই একদম বেসিক যে কথাটা, এটা কিন্তু ভুল করো। যখনই জিজ্ঞেস করা হয় যে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে ডিফারেন্সটা কি, বা হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স অ্যাকচুয়ালি, তো তখন বলতে পারো না। তার মানে অ্যাক্টিভে কি একটাই কথা আমরা জানতে চাই, সেটা হচ্ছে ইট রিকোয়ার এনার্জি, অ্যান্ড প্যাসিভ নো এনার্জি রিকোয়ার্ড। এটা মেইন কথা। তারপরে আসো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি? ইট ইজ আপহিল ট্রান্সপোর্ট। মনে রাখবে, against the gradient. Uphill transport of substances against any gradient. It may be chemical, electrochemical, and concentration also. Concentration actually mainly is by chemical. So the gradient may be chemical, electrical, electrochemical. Whatever it is, the substances are transported against the gradient with expenditure of energy and carrier protein. তাহলে ক্যারিয়ার প্রোটিন লাগবে, এনার্জি লাগবে, and that is আপহিল ট্রান্সপোর্ট। অঙ্ক করেছিল না, স্রোতের বিপরীতে স্রোতের দিকে, মনে আছে? জি ম্যাডাম। তো স্রোতের বিপরীতে গেলে শক্তি বেশি লাগে, না স্রোতের দিকে আসলে শক্তি বেশি লাগে? বিপরীতে গেলে। Same thing is there. That is uphill transport against the hill, মানে টু হিলে ওঠা। So the substances when goes বা transported against the gradient, it require energy, it require carrier protein. এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে দু রকম, one is primary active transport and another one is secondary active transport. প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি হয়? এটা সোডিয়াম পটাশিয়াম পাম্প এক্সাম্পল। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হয়? এনার্জিটা কামস ডিরেক্টলি ফ্রম দ্য এটিপি। এটিপি আমাদের এর আগের দিনও বলেছিলাম যে এটিপি হচ্ছে আমাদের এনার্জি, আমাদের বডির যে এনার্জি সেগুলো কি ফর্মে থাকে? এটিপি ফর্মে। ট্রাইফসফেট বা ট্রাইফসফেট বন্ডেজ, দুটো ফসফেট বন্ড রিলিজ হয় এবং তার থেকে এনার্জি বেরিয়ে আসে। তাহলে এবার আসো সোডিয়াম পটাশিয়াম পাম্প কি হয় এখানে বলো? Three sodium outward and 2 potassium inward. 3 sodium outwards, 2 sodium inwards. তাহলে এই যে যাচ্ছে, এরা আপহিল হলো কি করে বলো তো? এটিপি ব্রেকডাউনের মাধ্যমে। আপহিল ট্রান্সপোর্ট। Anyone? Against concentration gradient. How? Explain. ভিতরে মানে ইনসাইড দ্য সেল পটাশিয়াম বেশি থাকে আর আউটসাইড দ্য সেল সোডিয়াম বেশি থাকে। সেই হিসেবে সোডিয়ামের ভেতরে এবং পটাশিয়ামের বাইরে যাওয়ার কথা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনুযায়ী, কিন্তু উল্টা দিকে হচ্ছে, মানে এগেইনস্ট হচ্ছে। এর জন্য হ্যাঁ, against the সোডিয়াম gradient ভিতরে হচ্ছে দুটোই, দুটো মলিকুলই against the gradient যাচ্ছে, যার কারণে এটা, এবং এখানে এটিপি সিস্টেম একটা আছে যেখান থেকে এনার্জি পাচ্ছে। আচ্ছা, এখানে যে কোশ্চেন দুটো হয় সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্স অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্পের যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে it maintains cell volume, number 1, and number 2, it maintain resting membrane potential. তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে it generate or create resting membrane potential, এটা বলো। This is wrong answer. The right answer is
মেইনটেইন রেস্টিং Maintain. মেমব্রেন পটেনশিয়াল। তাহলে জেনারেট কিভাবে হয়? রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল জেনারেট কিভাবে হয়? নেগেটিভ চার্জড প্রোটিন মলিকিউলস থাকে। ডিউ টু প্রেজেন্স অফ নন ডিফিউজিবল অ্যানায়ন, এই জন্য হচ্ছে। এটা আঁকতে দেওয়া হয়। আচ্ছা, এই পরীক্ষাগুলো দিয়ে আসছো বোধহয়, তাই না? Yes, madam. জি ম্যাডাম। তাহলে ডিসকাস করবো না অন্য টপিকে চলে Discuss যাব? করুন, madam. আচ্ছা, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হয়? ইউজুয়ালি দ্য এনার্জি ফ্রম দ্য গ্রেডিয়েন্ট, যে গ্রেডিয়েন্ট গুলো তৈরি হয় সেখান থেকে, অথবা প্রাইমারির সাথে একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থাকে, সেখানে এক্সপেন্ডিচার অফ এনার্জি ফ্রম এটিপি, ওই এনার্জি আবার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থেকে আসে, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আসছে। সুতরাং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার দু রকম, ওয়ান ইজ কাউন্টার ট্রান্সপোর্ট, অ্যানাদার ওয়ান ইজ কো-ট্রান্সপোর্ট। Co-transport কি? Co-transport হচ্ছে two molecules move in same direction, একই ডিরেকশনে যাবে। Two molecules move in same direction. And counter transport is two molecules move in opposite direction. When two molecules move in opposite direction, that is counter transport. And co-transport, they move together. তাহলে কাউন্টার ট্রান্সপোর্টের এক্সাম্পল দেখো এখানে আছে, বাম দিকে সোডিয়াম পটাশিয়াম পাম্প, ওয়ান পটাশিয়াম পাম্প, সোডিয়াম ক্যালসিয়াম পাম্প। ওই যে যেখানে দেখেছিলে যে মাসেল কন্ট্রাকশনে যখন ক্যালসিয়ামটা রিমুভ হয় তখন কি হয়? ওয়ান ক্যালসিয়াম বেরিয়ে যায়, 3 সোডিয়াম এন্টার করে। এ দেখো এখানে, হ্যাঁ, কাউন্টার ট্রান্সপোর্ট। এবং কিডনি যখন পড়বে তখন দেখবে সোডিয়ামের সাথে হাইড্রোজেন আসছে, হ্যাঁ, হাইড্রোজেনের সাথে পটাশিয়াম যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। আর কো ট্রান্সপোর্ট যদি অলরেডি পড়েছো ডাইজেস্টিভ সিস্টেমে, কি গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিড, দে কম্বাইন উইথ সোডিয়াম এন্ড থ্রু দ্য সেম ক্যারিয়ার প্রোটিন দে মুভ ইন ওয়ান ডিরেকশন। তারা একদিকে, ডান দিকে দেখো ছবিটা, কাউন্টার Co-transport. co-transport, they combine together and move in single direction, one direction এ যাচ্ছে। তারপরে এত টাইপ অফ co-transport, counter transport করলাম। এবার আসো প্যাসিভ মুভমেন্ট। প্যাসিভ মুভমেন্ট কি? ওয়ান ইজ ডিফিউশন, অ্যানাদার ওয়ান ইজ অসমোসিস। তাহলে ডিফিউশন কি? ডিফিউশন হচ্ছে র্যান্ডম মলিকুলার মুভমেন্ট। Molecules is always moving, always molecules are moving. এটার একদম তোমাদের এক্সপেরিয়েন্স যে মানে ইয়েটা, এক্সাম্পলটা, সেটা হচ্ছে যে কখনো দেখেছো বেডে ঘুমিয়ে আছো বা শুয়ে আছো, তখন ঘুমায় থাকলে তো দেখতে পাবে না, শুয়ে থাকলে দেখতে পাবে যে জানালা বা কোনো দরজার পাশ দিয়ে রোদ আসছে, এরকম এক্সপেরিয়েন্স তো আমার মনে হয় সবাই হয়েছে। তো ওই রোদের যে রশ্মিটা আছে ওটার মধ্যে কি থাকে, কি দেখা যায়? ধূলিকণা। ছোট ছোট ধূলিকণা। পার্টিকেলস একদম মুভ করতে থাকে। হ্যাঁ, পার্টিকেলস ড্যান্সিং মুভমেন্ট, দে আর মুভিং ইদার এন্ড ইদার, মানে চারদিকে চলা, নট ইন ওয়ান ডিরেকশন। হ্যাঁ, এই যে মুভমেন্ট অফ দা, দিস ইজ নোন অ্যাজ র্যান্ডম মলিকুলার মুভমেন্ট। Molecule is moving randomly, always moving randomly, and this random molecular movement is diffusion from higher concentration to lower concentration. ওই যে বললাম সূর্যের রশ্মির মধ্যে তো চারদিকে কোনো ডিরেকশন থাকে না, কিন্তু যখন এটা ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন হবে, দ্যাট ইজ ডিফিউশন। তাহলে তুমি যদি অ্যারোসল স্প্রে করি আমরা, অথবা পারফিউম স্প্রে করি, তখন কি হয়? ওই জায়গাটায় কনসেন্ট্রেশন ইজ হাই, এটা হচ্ছে কনসেন্ট্রেশনটা ওই জায়গাটায় হাই, এন্ড ফ্র্যাকশন অফ টাইম কি হবে? এটা মুভস অ্যারাউন্ড, মানে সারাউন্ডিং এরিয়া, এটা সারাউন্ডিং এরিয়াতে মুভ করে যাবে, দ্যাট ইজ
বাই ডিফিউশন। এখানটায় কিন্তু ডিফিউশনের জন্য মেমব্রেন দরকার হচ্ছে না, নো নিড অফ মেমব্রেন। কিন্তু আমরা বায়োলজিক্যাল আমাদের যে ডিফিউশন গুলো হচ্ছে আমাদের বডিতে, সেখানে মেমব্রেন দরকার হয়, যেমন রেসপিরেটরি মেমব্রেন। রেসপিরেশনের সময় অক্সিজেন কার্বন ডাই অক্সাইড মুভ করে ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, এন্ড ইট নিডস মেমব্রেন। তাহলে সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, সিম্পল ডিফিউশনে এই যে এতগুলো বর্ণনা মানে বললাম, আর উইদাউট মেমব্রেন অ্যারোসল বা স্প্রে, উইথ মেমব্রেন ডিফিউশন অফ অক্সিজেন গ্যাসেস। আর ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে এখানে শুধু ইয়ে লাগে, Carrier এনার্জি দরকার হয় না, ক্যারিয়ার প্রোটিন। ওখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি দরকার ছিল, আর এখানে শুধু ক্যারিয়ার প্রোটিন, যে কোনো পার্টিকেল যেটা মুভ হবে ফ্যাসিলিটেড ডিফিউশন দিয়ে, দ্যাট binds with the carrier protein and along the gradient it moves, মানে from higher concentration to lower concentration. তারপরে এই দেখো এখানে তিনটাই দেওয়া হয়েছে, সিম্পল ডিফিউশন, তারপরে facilitated diffusion, carrier protein. Osmosis. Osmosis define koro anyone. Ma'am, osmosis is the passive movement of solute from the higher solvent from the lower concentration of solute to the higher concentration of solute through a Yes. semi-permeable membrane. Yes. Lower concentration of solute to higher concentration of solute. এই কথাটা বলতেই হবে, তোমরা এটা বলো না, বলো মুভমেন্ট from lower concentration, movement of solvent from lower concentration to higher concentration. That is not the right answer. Right answer is from lower concentration of solute to higher concentration of solute. Solute বলতে হবে, otherwise the answer is incomplete. তাহলে এটা একদম সবাই আরো অনেক আগে থেকে পড়ে এসছো তোমরা। আলুর মধ্যে গর্ত করে যে চিনি বা পানি দিয়ে রেখে দেওয়া হয়, ওয়াটার মুভ করে, দ্যাট ইজ দ্য মানে মেইন এক্সাম্পল। আর আমাদের বডিতে অনেক আছে, কিডনিতে যখন পড়বে তখন মানে পাবে। তারপরে আচ্ছা, সেল ইনজেকশন। এই ট্রান্সপোর্টের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট। দে ক্রসেস দ্য মেমব্রেন, তারা মেমব্রেন এক পার্ট থেকে আরেক পার্টে ক্রস করে মুভ করে, ফ্রম one side to another they cross the movement. And cell ingestion, it is not cross. The cell ingestion, the ingested particle is encircled by a part of cell membrane. It is encircled by a part of cell membrane which enter into the cell or goes outside the cell as a vesicle. Vesicle হিসাবে সে ingested হয়, and the vesicle contain part of the vesicle contain the particle which has to be moved from outside to inside or inside to outwards. এটা কি endocytosis and exocytosis. If the movement is from outside to inside the cell, it is endocytosis, and if the movement is from inside to outside, it is exocytosis. তাহলে এখানে দেখো cell ingestion is exocytosis, endocytosis. Endocytosis again phagocytosis and pinocytosis. পিনোসাইটোসিসটা আগে বলি, এখানে গাইডলাইনে তাই বলা আছে। দেখো গোল গোল যেগুলো, these are the particle which has to be moved from outside to inwards. তাহলে কি হয়, this particle attach with the receptor protein. In the cell membrane, many receptor protein is there. So the receptor protein attach the protein, such as protein particle. This protein particle attached to the receptor protein and invaginate into the cell and
encircle the cell membrane, encircled by the cell membrane. So form a vesicle, and these vesicle then enter into the cell with the specific protein. And ultimately এটা কি হবে, মনে করো এখানে this protein is unwanted particle, unwanted substance, which cell want to move from the cell body, from the cell. তখন কি হবে এটা? পরেরটা। অ্যান্টিবডি দিয়ে ফ্যাগোসাইট মানে ওটাকে ডিস্ট্রয় করে দিবে। অ্যান্টিবডি তোমরা এখন যেটা অ্যান্টিবডি বললে আবার তখন রিঅ্যাকশন জিজ্ঞেস করলে একটু কঠিন হয়ে যাবে, যার কারণে সেলের ভিতরে ঢুকে গেছে। তখন কি হবে? সেলের নিজস্ব ডাইজেস্টিভ সিস্টেম কি আছে? Lysosomes. হ্যাঁ, দিস ইজ লাইসোজোম। দ্য পিনোসাইটিক Monocytes and মানে মনোসাইটস আর হচ্ছে ওটা তো আমি ওটা তো জেনারেল ম্যাক্রোফেজ, ওগুলো হচ্ছে জেনারেল ফ্যাগোসাইটিক সেল। আমি একটা সেলের নিজস্ব ডাইজেস্টিভ সিস্টেম, হুইচ ওয়ান দা একটা সেল হিসাবে চিন্তা করো জিনিসটা। হ্যাঁ, একটা সেলে দা পার্টিকেল ইজ মুভ ইনটু দা সেল ইন এ পার্টিকুলার সেল, and it has to be removed from the cell. The which part of the cell act as a digestive system of the cell? Lysosome. Lysosome. It act as a digestive particle of the cell itself. So the lysosome release the contained substances and hydrolyzed the substances. সুতরাং destroy করে ফেলে substance, and the residual portion of the substances, প্রোটিনের সাথে প্রোটিন এনগলভ হলো, প্রোটিনের সাথে আরো কিছু সাবস্টেন্স আসলো, তখন প্রোটিনটা ডাইজেস্ট করে, প্রোটিন যদি প্রয়োজন হয় সেলে লেগে গেল, আর না হলে সেটা কি করবে আবার? এক্সোসাইটোসিস। The same process in opposite direction, the same process just in opposite direction, that is from the cell to how towards the cell. তাহলে এই যে দেখো, ডাইজেস্টিভ পার্টিকেল রেসিডুয়াল বডি ইজ এক্সোসাইটোসিস। এখানে ওই একই জিনিস, হ্যাঁ গেল। তাহলে এখানটায় যে ডিফারেন্সটা, ফ্যাগোসাইটোসিস এন্ড এন্ডোসাইটোসিস, সরি পিনোসাইটোসিস। Pinocytosis contain fluid, extracellular fluid, so it is cell drinking. And phagocytosis, it is only substances, and it is known as cell eating and cell drinking. Next. একই জিনিস দুটো একটা ছবির মধ্যে যদি দেখাতে চাও তখন এটা। তারপরে যদি সাধারণত এগুলো আমাদের ইয়ে দেই, শর্ট নোট যদি দেয়া হয়, ধরো এন্ডোসাইটোসিস বা এক্সোসাইটোসিস অথবা সেল ইনজেকশন এভাবে যদি আসে, তাহলে একটা ছবিতে যদি দিতে চাও তাহলে আগের ছবিটা যেটা দেখালাম। আচ্ছা, অ্যাকশন পটেনশিয়াল কি বলার দরকার আছে? No, ma'am. হ্যাঁ, No, ma'am. নো, ওকে। আচ্ছা, এই জায়গাটা শুধু দেখা দিই একটু। অ্যাকশন পটেনশিয়াল তিনটা মাসেলে, একটা দিস ইজ স্কেলিটাল মাসেল, depolarization, repolarization complete. Then cardiac muscle, depolarization, plateau, repolarization. Then difference হচ্ছে একটা কম্পারিজন, একটা হচ্ছে সোডিয়াম চ্যানেল ওপেন হবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে কার্ডিয়াক ইয়েতে, আর পটাশিয়াম চ্যানেল দুটোই থাকবে। প্লাটু স্কেলেটাল মাসেল অ্যাবসেন্ট থাকবে, এখানে প্লাটু কার্ডিয়াক মাসেলে থাকবে। এটা হচ্ছে জিআইটির
স্মুথ মাসেলের অ্যাকশন পটেনশিয়াল। এটা গাইডে নিয়ে আছে, ছবিটা দেখবে। এখানে কি হয়, জিআরটি তে কনস্ট্যান্ট একটা মুভমেন্ট থাকে, স্লো ওয়েভ টাইপ, হ্যাঁ, যেটার অ্যাকশন পটেনশিয়াল ঠিক থ্রেশহোল্ড লেভেলে যায় না, কিন্তু 10 to 20 এর মধ্যে ভ্যারি করে। আর 40 এর উপরে চলে গেলে তখন হবে থ্রেশহোল্ড লেভেল এবং অ্যাকশন পটেনশিয়াল হয়ে যাবে। তার আগে দেখা যায় স্পাইক পটেনশিয়াল কিছু হয়, দ্যাট ইজ stimulation is getting but not sufficient up to the threshold. তখন কি হবে, spike potential. And when the stimulus is threshold, depolarization start and actual muscle contraction start in smooth muscle. দেখো, স্ট্রেস দিলে হবে অ্যাসিটাইলকোলিন, প্যারাসিম্প্যাথেটিক, এগুলো স্টিমুলাস যেগুলো কি হবে, স্পাইক পটেনশিয়াল তৈরি করবে এবং আলটিমেটলি এটা যখন বাড়তে থাকবে তখন কন্ট্রাকশন হবে, ডিপোলারাইজেশন হবে। আরেকটা জিনিস এখানে হয় স্মুথ মাসেলে, এটা তো মোটামুটি কুইক হলো, সাস্টেইন একটা দেখবে কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়ালের মতোই হবে অনেকটা দেখতে, ওটা কি সাস্টেইন একটা কন্ট্রাকশন, যেমন ইউটেরাইন কন্ট্রাকশন যখন হবে তখন এটা বাড়তে 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 বাড়তেই থাকবে ইন লেবারে, তখন ওটা কি হবে, একটা সাস্টেইন কন্ট্রাকশন। জাস্ট দেখতে মনে হবে যে কার্ডিয়াক মাসেল, কিন্তু কার্ডিয়াক মাসেলের মতো দেখতে কার্ডিয়াক মাসেলের না। এই হচ্ছে স্মুথ মাসেলের ডিফারেন্স। আর কিছু দরকার নাই এখন, বন্ধ করে দিয়েছি নাকি। এবার বলো, নেক্সট ক্লাস থেকে আমি এন্ডোক্রাইনোলজিতে চলে যাব। রেসপিরেটরি তোমাদের হয়নি না? না ম্যাডাম, রেসপিরেটরি তো আপনি পড়ানো শুরু করেছিলেন। হ্যাঁ, রেসপিরেটরি কতটুকু আমি ভুলে গেছি তো, কতটুকু হয়েছিল বলো তো? এক নম্বর পালমোনারি ভলিউমস এন্ড দেয়ার স্পেস ফিজিওলজি এন্ড, মানে 1 নাম্বার আর 2 নাম্বারটা অনেকগুলো টপিক পড়িয়েছিলেন মানে। না দাঁড়া, 2 নম্বর তো পড়ানো আগে পড়ানো পড়িয়েছে। হ্যাঁ, কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ারিক, অ্যালভিওলার, ইন্সপায়ার্ড এন্ড এক্সপায়ার্ড এয়ার আর আচ্ছা, তাহলে এরপরে তাহলে 2 নম্বরের পরে আমি তাহলে দাঁড়াও, কি কি আছে তুমি বলো। 1 নম্বরে তো ভলিউমস এন্ড ক্যাপাসিটি পর্যন্ত আছে, 2 নম্বরে বোধহয় ট্রান্সপোর্ট নাকি? ম্যাডাম 2 নম্বর হচ্ছে কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ারিক, অ্যালভিওলার, ইন্সপায়ার্ড এন্ড এক্সপায়ার্ড এয়ার। ওটা দেন 3 হচ্ছে নম্বর রেসপিরেটরি ইউনিট এন্ড রেসপিরেটরি মেমব্রেন। জি ম্যাডাম, আর 3 নাম্বার আইটেমে ট্রান্সপোর্ট আছে। ট্রান্সপোর্ট, 3 আর নম্বর 4 আইটেম নম্বর হচ্ছে রেগুলেশন। তাহলে আমি 1 নাম্বারটা কি শেষ করে ফেলছিলাম না, মুভমেন্ট ভলিউমস আর ক্যাপাসিটি ওগুলো শেষ হয়ে গেছে না? লাং ফাংশন টেস্ট, না নেম এন্ড ম্যাডাম, সিগনিফিকেশন ওটা হয়নি ম্যাডাম। কতটুকু হয়েছিল? লাং ফাংশন টেস্ট, নেম এন্ড সিগনিফিকেশন ওটা হয়নি, কিন্তু ওই যে উপরে রেসপিরেটরি ডেফিনেশন, মেকানিজম, পালমোনারি এন্ড অ্যালভিওলার ভেন্টিলেশন, না এই 2 নাম্বার এটা হয়নি, কিন্তু না না পালমোনারি দাঁড়াও। ভলিউমস এন্ড ক্যাপাসিটি সার্ভিস স্পেসিতে হয়েছে। আচ্ছা, ডেড স্পেস হয়নি, ফিজিওলজিক্যাল শান্ট এগুলো হয়নি, লাং ফাংশন টেস্ট। তাহলে নেক্সট ক্লাসে আমি ওটা নিব নি। আমার সাথে ক্লাস হচ্ছে সোমবারে, তাই তো? জি ম্যাডাম, আবার সোমবার। জি ম্যাডাম, কিন্তু আমরা তো একটু অনুরোধ করেছিলাম যে সপ্তাহে যদি আপনারা 3টা ক্লাস নিতেন সব ব্যাচ মিলে, তাহলে নতুন কি কোনো রুটিন দেওয়া হবে কিনা। আমি শাহনাজ ম্যাডামের সাথে কথা বলেছি, ম্যাডাম কথা বলবেন বললেন। হ্যাঁ, ম্যাডাম কি বললেন তাহলে? ম্যাডাম বললেন যে মানে আচ্ছা, ম্যাডাম বললেন আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কিছু কি করা যায় বা আমরা কথা বলবো, বা আপনাদের সাথে আপনারা হয়তো কথা বলবেন বা ম্যাডামই হয়তো কথা বলবে, এরকম কিছু একটা মানে একটা ডিসিশনে আসবেন। এটা কিছুর জন্য বলছিলে ম্যাডাম? আপনাকে যেটা বললাম যে আমরা হচ্ছে আমরা তো আসলে সবাই তো সিলেবাসটা শেষ করতে পারছি না, তো আমাদের যদি উইকে 3টা ক্লাস হয়, 3টা যদি
পরীক্ষা হয় একটা একটা করে। মানে ক্লাসের অল্টারনেটটা বলছিলে তাই তো? জি ম্যাডাম, তিনটা করে ক্লাস আর 3টা করে পরীক্ষা। হ্যাঁ, তো তুমি তো প্রত্যেক দুটো সাবজেক্টে একটা করে। আমাকে দুটো পয়েন্ট বলেছিলে, একটা হচ্ছে ক্লাসের অল্টারনেট আর একটা হচ্ছে আইটেমের অল্টারনেট, তাই তো? জি ম্যাডাম, আসলে হ্যাঁ, আমি আইটেমের আপনাকে অল্টারনেট যেগুলো বলেছি ওনাকেও তাই বলেছি। হ্যাঁ, আইটেমেরটা তো আমি ডিপার্টমেন্ট থেকেই করাচ্ছি, আর ক্লাসেরটা শাহনাজ যখন বলবে তখন আমিও মানে চেঞ্জ করব, কিন্তু যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ তো তোমাকে এই রুটিনেই চলতে হবে। ইয়েস ম্যাডাম। তাহলে একটা কাজ করতে পারি, আমি একটা ক্লাসে তোমাদের আইটেমের যেগুলো ওগুলো ডিসকাস করতে পারি, আর একটা ক্লাসে আমি আগায় গেলাম। একদম আগায় না গেলেও তো আবার আমরা জি, একদম ম্যাডাম। ব্লাইন্ড হয়ে যাব, বুঝতে জি পারছো না? ম্যাডাম। জি ম্যাডাম, আপনি সেটাই যেটা ভালো মনে করেন। হবে ম্যাডাম। তাহলে রোববারে কি কোনটা পড়বে তোমরা বলো, যেটা পড়বে আমি সেটাই পড়াবো। ম্যাডাম কি রবিবারে আইটেমে রিভিশন দিতে যাচ্ছেন নাকি রেসপিরেটরি ফিজিওলজি তাই জিজ্ঞেস এখন করছেন? তোমরা ডিমান্ড তো তোমাদের, আমি হ্যাঁ। তো যেটাই বলবে আমার তো কোনো সমস্যা নাই, আর তোমার যেটা জরুরি সেটা আমি পড়বো। ম্যাডাম আজকে যেহেতু সবাই কি বলতে চাচ্ছ? রবিবারে কি ম্যাডাম আচ্ছা, আইটেমে একটা কাজ আচ্ছা, করতে পারো, তুমি আমাকে পড়াও জানাতে পারো। জি ম্যাডাম, আমি আপনাকে একটু পরে রাতের বেলা বা তোম- সন্ধ্যাবেলা জানাবো ইনশাআল্লাহ। তোমরা ডিসকাস করে, তোমরা যদি বলো যে রেসপিরেটরি সিস্টেম আমি ওটা পড়াবো, আর যদি বলো যে না আইটেমের একটুখানি, তার মানে আমি একটা ক্লাসে তোমাদের আইটেমের ওটা ডিসকাস করবো, আর আরেকটা ক্লাসে আমি আগায় যাবো, রেসপিরেটরি শুরু করবো। তো তোমরা এখন নেক্সট রবিবারে যেটা বলবে তুমি ডিসকাস করে আমাকে জানাও। ওকে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকো তোমরা। ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। জি ম্যাডাম, আগের রুটিন অনুযায়ী রবিবারে তো ফারহানা ম্যাডামের ক্লাস, সোমবারে আপনার ক্লাস। সোমবারে আমার, হ্যাঁ সরি সোমবারে, রোববারে ফারহানা নেবে। ফারহানাকে আমি তাহলে ইয়ে বলি, আগায় যেতে বলি, ও রেসপিরেশন আগিয়ে যাক, মানে দুটো ক্লাসে আমরা কিন্তু আগাচ্ছি, আর একটা ক্লাসে শুধু ডিসকাস করব। ওকে ম্যাডাম, আমরা আশা করি নতুন রুটিন আসবে ম্যাডাম। আচ্ছা, আসলে তো তখন সেভাবেই আমি মানে আপনার কাছ থেকেও কিন্তু আশা করি ম্যাডাম কিছু আমাদের জন্য একটু বলবেন ম্যাডাম প্লিজ। আমরা আসলে অনেকে গ্রামে আছি তো। জুম মিটিং কি হয়ে গেল? হ্যাঁ আমি দেখি, আমি শাহনাজের সাথে একটু কথা বলি, হ্যাঁ কথা বলে ওকে তারপরে ম্যাডাম, জানাবো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।